गुड मर्निंग फ्रम मंगान। तो आज के 17 मे और आज के हमारे फेरार पाला। आज के আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে। হয়তো আজকে কলকাতা পৌঁছতে পারবো না, কারণ এখান থেকে কলকাতা ডিস্টেন্স অ্যারাউন্ড 800 কিলোমিটার মতো। তো প্রায় 17 ঘন্টার জার্নি আছে, যদি না ব্রেক দিই তো অতটা করা সম্ভব হবে না। তো হয়তো মালদা বা তার থেকে একটু এগিয়ে আজকে স্টে করে যাব। আর রাহুল চলে যাবে বিহারেও, ডিরেক্ট বিহার পৌঁছে যাবে আজকে, ওর বেশি ডিস্টেন্স নয়, 400 কিলোমিটার মতো। তো গত 13ই মে সোমবার আমরা কলকাতা থেকে জার্নি স্টার্ট করেছিলাম, আর আজকে 17ই মে আজকে ফিরে যাওয়ার পালা। এখান থেকে প্রথমে শিলিগুড়ি যাব, শিলিগুড়ির ডিস্টেন্স এখান থেকে ধরে নাও তোমার 130 কিলোমিটার মতো, সময় লেগে যাবে 4.5 ঘন্টা মতো। এখন জাস্ট গিয়ার আপ হয়ে রেডি হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্টটা করবো আর বেরিয়ে যাবো। এই আমাদের সেই হোমস্টে দ্য জিঞ্জার হাউস, আসার সময় এখানেই থেকেছিলাম। একটা ছোট্ট ইনফরমেশন আরেকবার শেয়ার করে দিই, যে নর্থ সিকিম তোমরা প্ল্যান করবে বাইকে হোক বা গাড়িতে হোক, পারমিট ডিটেলসটা খুব ইম্পর্টেন্ট। পারমিটের ব্যাপারে বলে দিই, বাইকে আসো বা গাড়িতে আসো তোমাদের পার হেড পারমিট পড়বে, পার ডে পার হেড পারমিট পড়বে 200 টাকা করে। মানে তোমরা যদি 3 দিনের জন্য পারমিট করাও তাহলে পার বাইক বা পার পার্সন তোমাকে 200 টাকা হচ্ছে পারমিট খরচা, আর 200 টাকা এজেন্ট ফি, টোটাল 800 টাকা পে করতে হবে। আমরাও তোমার 3 দিনের জন্যই পারমিট করেছিলাম, তো টোটাল আমাদের 800 টাকা পে করতে হয়েছে। তো পারমিট খরচা তোমাদের বলেই দিলাম। আর যেটা ব্যাপার, কোথায় কোথায় পারমিট দেখতে চাইবে তো সেটা একবার বলে দিই। তোমরা শিলিগুড়ি থেকে দুটো রুট ফলো করতে পারো, আইদার তোমরা গ্যাংটক হয়ে আসতে পারো, আইদার তোমরা মঙ্গান হয়ে যেতে পারো। তো আমরা মঙ্গানের রুটটা ফলো করেছিলাম, গ্যাংটকের রুটটা একটু ঘুর, আমরা গ্যাংটকের দিকে যাইনি। মঙ্গান থেকেও তোমরা যদি যখন যাবে, প্রথম তোমাদের চেকপোস্ট করবে তুং চেকপোস্ট। থেং টানেল ক্রস করার পর তুং চেকপোস্ট আছে। আর থেং টানেল পর্যন্ত পৌঁছানোর জন্য বা তুং চেকপোস্ট পর্যন্ত পৌঁছানোর জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এটা ধিকচু রোডে, যেটা দিয়ে আমরা গেছিলাম, প্রচণ্ড অফ রোড ছিল, রাস্তা খুব খারাপ ছিল, কিন্তু ওটা শর্টকাট। আর যেটা কালকে আমরা ফিরলাম সেটা শঙ্কলাম বলে একটা রোড আছে, সেটা দিয়ে ফিরেছি। সেটার জন্য তোমাকে অলরেডি হয়তো আরও 30-35 কিলোমিটার বেশি জার্নি করতে হবে, কিন্তু ওই রোডটাও খুব সুন্দর, কিন্তু সেরকম ওয়াটার ক্রসিং নেই, টুকটাক আছে, তাও আছে। প্রথম পারমিট তোমাদের দেখাতে হবে তুং চেকপোস্টে। তারপর তুং থেকে তোমরা যখন চুংতাং হয়ে আইদার লাচেন বা লাচুংয়ের দিকে যাচ্ছ, লাচুং মানে হচ্ছে ইয়াংথাং 0 পয়েন্ট, আর লাচেনের দিকে গুরুদংবার বন্ধ। তো আমরা লাচুংয়ের দিকে গেছিলাম। লাচুংয়ের দিকে যেতে গিয়ে তোমরা যখন প্রথম দিন লাচুং পৌঁছলে তুং চেকপোস্টে পারমিট দেখিয়ে, তো লাচুংয়ে পৌঁছে আমরা যে প্ল্যানটা করেছিলাম, লাচুংয়ে পৌঁছে আমরা ডিরেক্ট ওখানে স্টে করিনি। লাচুংয়ে আমরা হোটেলটা জাস্ট দেখে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম কাটাও ভিলেজের দিকে। তো তোমাদের সেকেন্ড পারমিট চেক হবে কিন্তু কাটাও ভিলেজে। কাটাও ভিলেজ দেখে তোমরা যখন চলে এলে আবার লাচুংয়ে স্টে করলে সেই নাইটটা, পরের দিন তোমরা ইয়াংথাং বা জিরো ভ্যালির জন্য যখন বেরোবে, তখন পরের দিনে তোমার প্রথম পারমিট চেক হবে লাচুং চেকপোস্টে। তার মানে 3 বার তোমাদের পারমিট দেখাতে হলো, তুং, কাটাও, লাচুং। লাচুং চেকপোস্টে পারমিট দেখিয়ে তোমরা চলে গেলে ইয়াংথাং ভ্যালি দেখে যখন তোমরা 0 পয়েন্টের দিকে যাবে, তখন 0 পয়েন্টে তোমাদের 4th পারমিটটা দেখাতে হবে। 4খানা পারমিটের জেরক্স তোমাদের দেখাতে হবে। তারপর আর কোনো পারমিটের দেখাতে হবে না। তারপর তোমরা 0 পয়েন্ট দেখে সাংলাফু চো দেখে যখন আবার ব্যাক করবে, তখন তোমাদের তুং হয়ে ব্যাক করতে হবে। সেই তুং চেকপোস্টে আবার তোমাদের ফাইনাল যে অরিজিনাল পারমিটটা সেটা সাবমিট করে দিতে হবে, তখন আর জেরক্স লাগবে না। তো টোটাল তোমাদের 4 বার পারমিট দেখাতে হবে। 4 বার পারমিট মানে 4টে জেরক্স তোমাদের সাবমিট করতে হবে। আমরা 5 কপি জেরক্স করে রেখেছিলাম, একটা ইনকেস ইন হ্যান্ডে রেখে দিয়েছিলাম। তো 4খানা জেরক্স ইজ সাফিসিয়েন্ট, 5টা করেই রাখতে পারো, তো এটা মাথায় রেখো। তো চলো এখন ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করে ডিরেক্ট শিলিগুড়ির দিকে বেরিয়ে যাবো। আমাদের সঙ্গে রয়েছে आंटी जी। आपका नाम? मेरा नाम तारा थापा। प्रदीप थापार মা, বাংলাও জানে। আর আম্বার থাপা তো আপনার ছেলে। তো ওনার 2 ছেলে, আমি দুজনের নাম্বারই ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা বুকিং করতে পারো। খুবই সুন্দর হসপিটালিটি, আর খাওয়া দাওয়া তো দারুণ। আমাদের এই যে কুক, ভাই তোমার নামটা বলে দাও। শুভম দা। আর আপনার নাম? তো দারুণ রান্না করে। আর এই যে রাহুল, আমরা যখন ফিরছিলাম লাচুংয়ে বললো আমরা এই হোটেলেই থাকবো, কেন খাওয়া দাওয়া ওর এত ভালো লেগেছে। তো আবার ওর ফেভারিট ডিশ চলে এসছে, এই যে আলু পরোটা দই। তো জাস্ট এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। হোটেলের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো। আর আগের দিনই দেখিয়েছিলাম কত বাইকাররা এখানে স্টে করেছে, তাদের সমস্ত স্টিকার এখানে রয়েছে। তো বাইকার যদি হও তাহলে অবশ্যই এখানে স্টে করো। একবার ইচ্ছা হচ্ছে যে ডাইরেক্ট কলকাতা চলে যাই, রাত হয়ে যাবে, হয়তো 1-2 বেড়ে যাবে, 800 কিলোমিটার ট্রাভেল করতে হবে। তো দেখা যাক, সেটা ডিসিশনের ওপর। আর সেটা যদি না হয় তাহলে মালদা বা মালদা থেকে একটু এগিয়ে কোথাও থেকে যাব আজকের রাতটা। মানে শিলিগুড়ির পর থেকে আবার আমি একা সোলো রাইড করব। রাহুল চলে যাবে বিহারের দিকে, আর আমি চলে যাব ডিরেক্ট কলকাতার দিকে একা। ফুল কর দো ভাইয়া, ফুল একদম। $100 85 पैसे। कलकत्ता में 104 रुपये है हम लोग का पेट्रोल।
মাঙ্গান থেকে লাচুং যাওয়ার সময় আমরা এই পেট্রোল পাম্প থেকে এই ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছিলাম একদম। এখন দুজনেই 9 লিটারে ফুল ট্যাঙ্ক হয়ে গেল মোটামুটি, তার মানে দুজনের বাইকে মোটামুটি অ্যাভারেজ সেমই দিয়েছে। আমরা মোটামুটি তোমার এই মাঙ্গান থেকে লাচুং হয়ে 0 পয়েন্ট হয়ে সাংলাফু হয়ে আবার মাঙ্গানে ব্যাক করেছি, মোটামুটি ডিস্টেন্স কভার করেছি ধরে নাও ওই 250 থেকে 270 কিলোমিটার মতো। তো সেখানে আমাদের 15 লিটারের ট্যাঙ্ক, সেখানে 9 লিটার আরও ঢুকলো, মানে 6 লিটার মাত্র পেট্রোল আমাদের অন অ্যান অ্যাভারেজ খরচ হয়েছে। এবং সেটাতে বুঝতে পারছো বাইক আমাদের কীরকম অন অ্যান অ্যাভারেজ হন্ডা মাইলেজ দিয়েছে, তা ওরকম পাহাড়ি রাস্তায় তো কোনো কথা হবে না। হন্ডা দিন দিন যত এই বাইকটা চালাচ্ছি না আস্তে আস্তে ইমপ্রেস হয়ে যাচ্ছি, মানে ইমপ্রেস তো ছিলামই, আরও এর কোয়ালিটি সম্বন্ধে ওয়াকিবল হচ্ছি। চলো, এই ভিউ হয়তো এখনো আমাদের সঙ্গে 1-2 ঘন্টা থাকবে, তারপর আস্তে আস্তে আমরা সমতলে পুরো নেমে যাব। হ্যাঁ, দেখতে দেখতে 4 দিন কেটে গেল। হ্যাঁ, কি করে সময় যে কেটে যায়। পাহাড়ের প্রেমে যে একবার পড়েছে সে বারবার এখানে ছুটে আসবেই। যাই হোক, যারা এই এপিসোডটা থেকে দেখা স্টার্ট করলে তাদের বলবো একদম প্রথম থেকে দেখো, তাহলে অনেক ভালোভাবে তোমরা কানেক্ট করতে পারবে আমাদের এই জার্নিটা। আমরা কলকাতা থেকে কিভাবে এসে এখানে পৌঁছালাম, কিভাবে কোন জায়গায় গেলাম, কি কি কাজ দরকার ছিল, কি কি পারমিটের জন্য কি কি কাগজ দরকার ছিল, কোথায় কোথায় পারমিট দেখাতে হলো, এবং সব কিছুই ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। নর্থ সিকিমে তোমরা যখনই ওই তুং চেকপোস্ট ক্রস করে যাচ্ছ, তুং চেকপোস্টের আগেই কিন্তু তোমার গোপ্রো খুলে ব্যাগে ঢুকিয়ে দিও, ড্রোন তো বার করবেই না। আমার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি যারা প্রথমে এই এপিসোডটা থেকে দেখছো। কাটাও যাবার পথে আমার ড্রোন আর গোপ্রো দুটোই সিজ হয়ে গেছিলো। আমাকে লাচুং থানাতে গিয়ে আবার 3000 টাকা পেনাল্টি দিয়ে ছাড়াতে হয়েছে আমার ড্রোন আর গোপ্রো। আমার যে সিজ করেছিল যে অফিসার, লোকাল পুলিশ ছিল, লাচুং থানার হেড কনস্টেবল ছিল, খুবই ভালো ছিল এবং সে নিজে একজন বাইকার বলে সে বুঝতে পেরেছে। আমার ইউটিউব চ্যানেলে সে সার্চ করে দেখেছে আমি কিরকম কন্টেন্ট বানাই, কতদিন ধরে করছি, আমার ডিটেল ইন্টারোগেশন করেছে। তো তারপর সে নিজে বাইকার, সে নিজের রুমে নিয়ে গেছিলো, মানে থানায় যে তাদের পার্সোনাল ক্যাম্প রয়েছে বা পার্সোনাল রুম রয়েছে সেখানে আমায় নিয়ে গেছিলো, সেখানে বসিয়ে আমার চালান কাটলো। তারপর অনেকক্ষণ কথা বললো, গল্প করলো, আমার থেকে প্রমিস করলো যে আমি ড্রোন ফুটেজটা না ইউজ করি এবং যেন অবশ্যই ডিলিট করে দিই। ফুটেজটা দারুণ এসেছিলো কাটাও ভিলেজের, কাটাও যাওয়ার রাস্তার, কিন্তু কিছু করার নেই, ওই ফুটেজটা আমি ওনাকে এখন প্রমিস করেছি আমি ওটা ইউজ করবো না। তো যাই হোক, এটাই বলার ছিল। তো এগুলো একটুখানি কিন্তু খেয়াল রাখবেন নর্থ সিকিম আসার সময়। অফ রোড উড়ে বাপরে, ওই 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 চলো। এই কদিন বাইকের ওপরে বিশাল ধকল গেছে, বিশেষ করে কালকে যখন সাংলাফু যাচ্ছিলাম আমরা। লিটারেলি যখন একটা পজিশনে এমন হয়েছিল, একটা জায়গায় এত কাদা ছিল এবং আফেল ছিল, হঠাৎ করে দেখলাম বাইক থেকে হড়হড় করে ধোঁয়া বেরোচ্ছে আর পোড়া গন্ধ ছাড়ছে। আমি গেল রে, এটা কেন হচ্ছে? যদিও সেটা কিছুক্ষণ বাদেই বন্ধ হয়ে গেল, মানে তখন আর অত ভাবার কিছু ছিল না, এত আফেল ছিল এবং তার সাথে খারাপ রাস্তা। আমি জাস্ট উঠে গেছি ওপরে, ভাবিনি কি হচ্ছে, কিন্তু তারপরে কিছুক্ষণ পরে বাইকে আর কোনো সমস্যা হয়নি। একটা স্টেজে মনে হচ্ছিলো এইভাবে এরকম ধোঁয়া বেরোচ্ছে, তাহলে কি হন্ডা হাল ছেড়ে দিল, কিন্তু আমাকে একদম ওপর পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো যাই হোক, নামার সময় ফিল করলাম, নামার সময় যখন গাড্ডা পড়ছিল এই হ্যান্ডেল বারের এখান থেকে না ঘাটাং ঘাটাং করে আওয়াজ হচ্ছে একটা, সেটা এখনও হচ্ছে। মানে কদিন প্রচুর ধকল গেছে, প্লাস এই ক্লাসটার এখানে একটা কুচকুচ আওয়াজ হচ্ছে, চাকা থেকে আওয়াজ হচ্ছে, সেগুলো স্বাভাবিক, যে এরকম অফরোড আমরা করেছি তো এসবগুলো হওয়া স্বাভাবিক। ভালো করে গিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিস করাতে হবে, তারপর আশা করি হয়তো প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে। হা 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 হা, স্রোত দেখো তিস্তার। ওরে ভাই, এখানে আবার একটা ব্রিজের কাজ চলছে। ওফ, ওই ব্রিজটা দেখো পুরো কাঠের বাম্বু দিয়ে তৈরি। সবাই ওইভাবে পার করছে, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, ক্যামেরায় হয়তো আসছে না। ওরে বাবা, এখানে তো প্রচুর কাদা। এই আসার সময় এই রাস্তা দিয়ে এসেছিলাম, এত খারাপ তো ছিল না। ওই লাচুংয়ে যখন আমাদের বৃষ্টিটা হলো তখন মানে রাস্তাটা খারাপ হয়েছে, এখানেও বৃষ্টি হয়েছে মনে হয়। ওই দেখো ব্রিজটা, ও কি সুন্দর না। আমাদের যেতে গিয়ে ভয় লাগবে, এই যে এটা দিয়ে যেতে হবে, দেখো কত সরু।
Oh my god, look at the view. Downhill, 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 and again uphill, uphill, uphill. সেই জায়গাটা ঢুকছি আমরা। আসার সময় মাঙ্গানে যে রাস্তাটা প্রচণ্ড একটা খারাপ রাস্তা পেয়েছিলাম, কাজ চলছিল, সেই রাস্তাটার দিকেই এগোচ্ছি। ওরে বাবা গো, সামনে প্রচুর কাদা বাদা আসবে। সময় এখন 8:40 আর আমরা মোটে 25 কিলোমিটার জার্নি করেছি। মানে রাস্তা বুঝতেই পারছো, পাহাড়ে তো অত তাড়াতাড়ি চালানো যায় না। 7:40 এক্সাক্ট স্টার্ট করেছিলাম, ঠিক 8:40 বাজে এখন। 1 ঘন্টায় 25 কিলোমিটার, যেটা আমরা সিটিতে ওরে ভাই 50 কিলোমিটার কভার করে নিই, মানে হাফ। ওরে বাবা রে, কাদা কাদা কাদা, ওরে বাইক স্কিড করছে। দেখো এরকম কাদা মাটি পেরিয়ে এদেরও স্কুলে যেতে হচ্ছে বাচ্চাগুলোকে। এই দেখো আরো এক দঙ্গল আসছে। এই খুদেগুলো খুব কিউট হয়। ওয়াটার ক্রসিংয়ে চালানোর এক্সপিরিয়েন্স একরকম, কাদার মধ্যে দিয়ে চালানোর এক্সপিরিয়েন্স একরকম, পাথরের ওপর দিয়ে চালানোর এক্সপিরিয়েন্স একরকম। সব কটাই কিছু কিছু হয়েছে, বাকিটা রয়েছে শুধু ব্ল্যাক আইস। তার উপর এখানে আবার রাস্তায় জল কেন ফেলছিস বাবা? এমনি কাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাদা ধোয়ার জন্যই মনে ফেলছে, যাই হোক হতে পারে। ওরে বাবারে, এটা কি? এ তো রাস্তা আরো খারাপ হয়ে গেছে। আসার সময় কিন্তু এত খারাপ ছিল না, একদমই ছিল না। আচ্ছা, এই স্ট্রেসটা আমার যতদূর মনে পড়ছে সামনে আর হয়তো এরকম খুব একটা নেই। এখান থেকে এই যে আপহিলটা ছিল, এখান থেকেই রাস্তা খারাপ শুরু হয়েছিল। ওরে ভাই, দেখা যাক। ওই জন্য গাড়ির স্পিড একদম কমে গেছে, টানতে পারছি না। আমার এখনো ইচ্ছা করছে ডিরেক্ট কলকাতা বেরিয়ে যাই। ওরে ওরে ওরে, এই শিট শিট শিট, দাঁড়িয়েও না, দাঁড়িয়েও না, না দাঁড়িয়ে যাই বাবা, যাক। উঠে যা উঠে যা উঠে যা। একা চালালে একরকম, এই সামনে গাড়ি থাকলে মহা সমস্যা। ও বাবা, ও বাবা, এ তো আরো খারাপ হয়ে গেছে রাস্তা। আরে দাঁড়াতে বললাম চলে গেল। যাক ভাই, তোরা বেরিয়ে যা, তারপর আমরা যাবো। তারপর আবার জল ফেলছি, দেখিনি কোথায় কি গাড্ডা আছে। মধ্যিখান দিয়ে যাবো, হ্যাঁ মিডিলসে। চলো দুদিকে বেরিয়ে গেছি। আরে ভাই, ও ওরে ভাই কাদা রে। চলো চলো, খুব রাগ হচ্ছে ট্রাকটার উপর। সালা হাত দেখালাম, দাঁড়ালো না। এবার দাঁড়ালো কেন? ফাইনালি কি ভালো রাস্তা এলো। যাওয়ার সময় রাস্তাটা এতটাও বাজে ছিল না, আসার সময় যা কাদা ফেস করলাম আমরা, মানে লাস্ট আধ ঘন্টা পুরো নাকানি চোপানি খাইয়ে দিয়েছে কাদাতে। সিংথাং আসবে সামনে, 10-12 কিলোমিটার হবে। তারপরে আসবে রংপো। রংপো এখান থেকে আরও ধরে নাও এই 22-25 কিলোমিটার হবে। ক্রস করছি এখন আমরা সিংথাং মার্কেট। এখান থেকে ডান দিকে নিয়ে নিতে হবে রংপুর দিকে। এই জায়গাটা বেশ জমজমাট, প্রচুর গাড়ি ছাড়া এখান থেকে সিকিমের, এবং প্রচুর ট্যুরিস্ট এখানে স্টে করে যায়। তো এখান থেকে ডান দিকে চলে যাবো রংপুর দিকে, সামনের মোড় থেকে ডান দিকে যেতে হবে। এখান থেকে আমাদের ডান দিকে নিয়ে নিতে হবে টুয়ার্ডস রংপো।
নর্থ সিকিম থেকে বেরিয়ে যাচ্ছি আমরা ফাইনালি। থ্যাংক ইউ ভিজিট এগেন শিলিগুড়ি 87। সামনে পড়বে রংপো 10 কিলোমিটার, তারপরে পড়বে মেলি 29 কিলোমিটার্স। আমরা অনেকটাই সমতলে চলে এসেছি এবং স্পিড কিন্তু আমাদের আস্তে আস্তে 50 থেকে 60-এ ছুটছে। গিয়ারও সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে উঠছে। পাহাড়ে তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার খুব কম সময় থার্ড গিয়ারে পেয়েছি। আর স্পিডও তোমার 20-30, ম্যাক্সিমাম 40, এর বেশি তো ওঠা যায় না। তো যাই হোক, এই হচ্ছে রংপো চেকপোস্ট। এখান থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। চলো, রংপো ক্রস করে গেলাম। আমি তো ডান দিকটাই দেখছি। কলকাতা 662 কিলোমিটার, শিলিগুড়ি 76, সেবক 54, কালিম্পং 36, 664 কিলোমিটার। দেখা যাক হয় কিনা, দেখা যাক, চেষ্টা তো করব। আর বলতে বলতে NH10ও ধরে নিয়েছি আমরা। এখন রাস্তা পুরো ভালো পাবো, আর কোথাও আশা করি খারাপ প্যাচ আসবে না। আর এরকম সুন্দর সুন্দর বড় বড় ক্যাফেও শুরু হয়ে গেছে। যাই হোক, টেম্পারেচারও বেড়ে গেছে, গরম লাগছে ইতিমধ্যেই। সকাল 10:38। আমরা মঙ্গান থেকে 80 কিলোমিটার কভার করে এখন এই যে তিস্তা ব্রিজ ক্রস করছি। এই তিস্তা ব্রিজ থেকে আসার সময় যা তিস্তা ব্রিজ থেকে বাঁ দিক নেবে, তারপরে কিন্তু রাফটিংয়ের যে এজেন্সিগুলো আছে সেগুলো বাঁ দিকেই তোমরা সব ছোট ছোট ঘর দেখতে পাবে, বুথ দেখতে পাবে। ওই বুথেই কিন্তু রাফটিংয়ের বুকিং হয়। তো যারা রিভার রাফটিং করতে চাও তারা ওখান থেকে তোমরা বুকিং করে নিতে পারবে। ফার্স্ট 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল আজকের জার্নির। সামনে আসবে সেবক রোড, এখান থেকে ওই 7 কিলোমিটার মতো। আর তিস্তা নদী আর বেশিক্ষণ হয়তো আমাদের সঙ্গে থাকবে না। শিলিগুড়ি ঢুকতে আমার মোটামুটি 12:30 বেজে যাবে, 12:30 থেকে 1:45। শিলিগুড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স এক্স্যাক্ট 600 কিলোমিটার। তো 600 কিলোমিটার কভার করতে আমার 10 থেকে 11 ঘন্টা সময় লাগবে। 11 ঘন্টা তো লাগবেই, আর রাতে ট্রাভেল করবো হয়তো সেটা 11.5 ঘন্টাও লাগতে পারে। জয় মা কালী। এই যে সেবক কালীবাড়ি, কখনো আসা হয়নি, কোনোদিন একদিন সময় পেলে ঢুকবো অবশ্যই। ওই আমার বাঁদিকে দ্য করোনেশন ব্রিজ, ওই পারে এখনো যাওয়া হয়নি, ডুয়ার্সে এখনো যাওয়া হয়নি। কি রে ভাই, দেখো চালানোর ছিঁড়ি দেখো। সেবক রেল গেট ক্রস করছি মানে ফাইনালি আমরা পাহাড় ছেড়ে সমতলে চলে এলাম। মোটামুটি এই রেল গেট ক্রসিং করলেই মোটামুটি পাহাড়ের রাস্তা শুরু হয়। তো সকাল এখন 11:41, 110 কিলোমিটার জার্নি করা হয়ে গেছে আমাদের। আর গরম বিশাল বাড়ছে। শিলিগুড়ি থেকে রাহুল বিহারের দিকে চলে যাব। শিলিগুড়ি থেকে ওর বিহারের ডিস্টেন্স, ওর বাড়ির ডিস্টেন্স হচ্ছে 338 কিলোমিটার। আর আমি কলকাতার দিকে এগোবো। কলকাতায় ট্রাই করব, যদি হয়ে যায়, না হলে কোথাও থাকতে হবে। যদি একান্ত একদম শরীর না দেয় বা খুব ঘুম পায়, সেটা ডিসাইড করে নেবো রাস্তায়। এই রাস্তাটা যতবার যাই না একটা নস্টালজিয়া কাজ করে। যতবার সিকিম এসেছি, নর্থ বেঙ্গল এসেছি, আগে বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সাথে গাড়িতে এসেছি, তখন ভাবতাম কবে এই রাস্তাটায় বাইক চালাবো। আজকে যখন নিজের স্বপ্নগুলো এইভাবে পূর্ণ হয় না, এর স্যাটিসফ্যাকশন লেভেলটার কোনো তুলনা হয় না কারোর সাথে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাইকারের স্বপ্ন থাকে সেবক রোডে অ্যাটলিস্ট একবার বাইক চালাবে। যেমন লে মানালি হাইওয়েতে বাইক চালানো তো একজন স্বপ্ন, আমারও স্বপ্ন। জানি না কবে বাস্তবায়িত করতে পারবো। এই বছরই টার্গেট ছিল, এই সময়টা একটা ভালো ছুটি পেয়েছিলাম, কিন্তু এখন তো যাওয়া যাচ্ছে না শুনেছি। আবার অনেকে দেখছি যাচ্ছে, কিন্তু হয়তো পুরোটা কভার করতে পারবে না। ওফ, এই আলো আঁধারি ব্যাপারটা আমাকে এত মোহিত করে না, অসাধারণ লাগে, অসাধারণ। দেখো দেখো আবার রাহুল খালি রাস্তা পেয়ে, ওকে আর দেখা যাচ্ছে না। লাস্ট টাইম যখন এপ্রিলে নর্থ বেঙ্গল এসেছিলাম তখন কিন্তু এত ফুল পাইনি। এবারে যা ফুল দেখেছি আমরা সেবক রোডে, প্রচুর ফুল হয়ে আছে, প্রচুর। চলো, দার্জিলিং রোডে চলে এসেছি। এই রাস্তা ধরে কার্শিয়াং দার্জিলিং চলে যাচ্ছে, আর আমরা সোজা বেরিয়ে যাবো কলকাতার দিকে। রাউ সামনে থেকে বাঁ দিক চলে যাবে। এখান থেকে কলকাতার ডিস্টেন্স 578 দেখাচ্ছে। সময় লাগার কথা 11 থেকে 11.5 ঘন্টা। এখন বাজছে 12:23। 127 কিলোমিটার কভার করে আমরা শিলিগুড়িকে এখন পেছনে ফেলে বাগডোগরার দিকে এগোচ্ছি। ওখান থেকে ধরে নেবো ইসলামপুর বাইপাস দিয়ে, সোজা বেরোতে থাকবো। খুব টাফ হবে আজকের জার্নিটা, দেখা যায় কতদূর টানতে পারি।
চলো রাহুল বিহারের দিকে বেরিয়ে গেল, আমি এবার চললাম কলকাতার দিকে একা। প্রথমে আসবে কৃষাণগঞ্জ, এখান থেকে হয়তো 90-92 কিলোমিটার মতো। তো এখন আর ডাইনে বাইনে নয়, 4 লেন হাইওয়ে ধরে এরকম সোজা চলতে থাকবো। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইসলামপুর বাইপাসের একটু আগে দাঁড়িয়েছি, এই যে আনারসের রস বিক্রি হচ্ছে। এই যে নিয়ে নিয়েছে আনারসের রস, 30 টাকা করে গ্লাস। গলাটা ভেজাই, তারপর আবার সামনের দিকে এগোবো। আর আমার পেছনে এই দিকে রাখো পুরো চা বাগান, আর দূরে ওই যে কর্মীরা কাজ করছে। রাস্তার ওই পারেও আছে চা বাগান। তো একটু গলাটা ভিজিয়ে নিয়ে তারপর সামনের দিকে এগোচ্ছি। ইসলামপুর বাইপাস দিয়ে এখন হুড় করে এগোই। আমি চেষ্টা করছি 80 থেকে 100-র ভেতর স্পিড লিমিটটা রাখতে, যাতে টার্গেটটা অ্যাচিভ করতে পারি টুয়ার্ডস কলকাতার। আর এই ডিভাইডারগুলোর জন্য না রাস্তাঘাটে ন্যাশনাল হাইওয়েতে চালানো খুব অসুবিধা হয়ে গেছে। ও বাবা, দেখো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুপুর 2:10, 234 কিলোমিটার কভার করে এখন রয়েছে কিষানগঞ্জে। যে কিষানগঞ্জ স্টেশন, সামনে আধ ঘন্টার মধ্যে আরেকটা ব্রেক নেবো। যেটা ভেবেছি যে একা যেহেতু যাচ্ছি, 1-1.5 ঘন্টা ছাড়া 5 মিনিট হলেও দাঁড়াবো একটু জল টল খাওয়ার জন্য। সকালবেলা হেভি ব্রেকফাস্ট করেছিলাম, এখনও অতটা খিদে পাইনি। লাঞ্চটা ভেবেছি ওই তোমার 3-3:30 দিকে দেখা যাবে। ডালখোলা 30, কলকাতা 475। ডালখোলার পর পড়বে পূর্ণিয়া 70 কিলোমিটার। দুপুর 3:17, 303 কিলোমিটার কভার হয়ে গেল। এই বাঁ দিকে রাস্তা চলে যাবে রায়গঞ্জের দিকে, আর আমি সোজা চলে যাব মালদা। তো মালদাতে আজকে স্টে করব ভেবেছিলাম। 80 কিলোমিটার কভার করতে আমার হার্ডলি 1.5 ঘন্টা লাগবে। তো এখন বাজছে 3:18, ওই 5টার মধ্যে মালদা ঢুকে যাব ম্যাক্স টু ম্যাক্স। তো মালদা স্টে করার কোনো মানে হয় না। তো আমার যে টার্গেটটা কলকাতা পৌঁছানো, সেটা মনে হচ্ছে আমি অ্যাচিভ করে নিতে পারবো। সামনে আসছে নতুন ঝাঁ চকচকে রায়গঞ্জের নতুন ফ্লাইওভার। আসার সময় তোমাদের দেখিয়েছিলাম, এবার ফেরার পালা। এদিকটা খুব তাড়াতাড়ি খুলে দেবে, কাজ জোর কদমে চলছে। শুধু মাঝের এই ডেস্ক স্ল্যাবের ঢালাইটা বাকি আছে। ওই জন্য এখন এই একটা দিক দিয়েই আপ অ্যান্ড ডাউন করাচ্ছে। দেখো এত অবধি ঢালাই হয়ে গেছে, শুধু মাঝের এই ব্রিজের পোর্শনটুকু ঢালাইটা করা বাকি। ও পুরো মাখনের মতো মসৃণ, এত সুন্দর ভালো পিচের রাস্তা হয়েছে। বালুরঘাট ক্রস করছে, এই যে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে বালুরঘাটের দিকে, আর আমরা সোজা চলে যাব টুয়ার্ডস মালদা হয়ে ফারাক্কার দিকে। আর আমি কিন্তু NH 34 ধরে নিয়েছি। আর এই বালুরঘাট থেকে কলকাতা ডিস্টেন্স হচ্ছে 340 কিলোমিটার, অনলি 340। পেরে যাবো, মন বলছে পেরে যাবো। এখনো পর্যন্ত সেরকম ঘুমটুম পাইনি, একটু খিদে পেয়েছে, দাঁড়াতে হবে কোথাও, সেরকম কিছু পাচ্ছি না যে একটু দাঁড়াবো। এই বালুরঘাট থেকে মালদার ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার মতো, আর ফারাক্কা পড়ে যাবে 88-90 কিলোমিটার্স মতো। চলো, এই দোকানটায় দাঁড়িয়েছিলাম সকাল সন্ধ্যে ক্যাফে। এখানে গ্লুকন্ডি খেলাম আর একটা এগরোল খেলাম, দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। সামনেই পড়বে মালদা বাইপাস। এখন সময় 4:26, 346 কিলোমিটার কভার হয়ে গেছে। মোটামুটি 50% কভার হয়ে গেছে, আরও 360-370 মতো আমায় কভার করতে হবে। তো চলো, আর দাঁড়াবো না এখন, এখানে ভালো রেস্ট নিয়ে নিয়েছি প্রায় 20-25 মিনিট মতো। ফারাক্কা এখান থেকে 70-72 কিলোমিটার। তো চলো এবার ডিরেক্ট হয়তো ফারাক্কায় গিয়ে একটু চাটা খাবো। বাপরে, কালিয়া চকের জ্যাম দেখো। এই একটা জায়গা শিলিগুড়ির পরে একদম ডেঞ্জারাস জায়গা। পুরি বাপরে বাপ, যেমন লোকজন তেমন টোটো, লরি, স্কুটি। কি বাবা, লাস্ট 15 মিনিট ধরে এরকমই চলছে। বিকেল 5:30, ফারাক্কা এন্টার করে গেলাম। এই হলো ফারাক্কা ব্যারেজ। আস্তে আস্তে আমরা আরেকটা রেকর্ডের দিকে এগোচ্ছি। আমি প্রথমবার বাইক নিয়ে শিলিগুড়ি গেছিলাম এপ্রিলে, নর্থ বেঙ্গল ট্যুরের সময়, যদিও সেটা ডিরেক্ট যায়নি, রায়গঞ্জে স্টে ছিল। এবারে নর্থ সিকিম ট্যুরে প্রথমবার ডিরেক্ট বাইক নিয়ে শিলিগুড়ি গেলাম। আমার বাড়ি থেকে শিলিগুড়ি ডিস্টেন্স একদম 600 কিলোমিটার, শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেটা। আর আজকে যেটা টার্গেট নিয়েছি সেটা হলো 730-740 মতো। আজকে নন স্টপ জার্নি করছি, তাও আবার সোলো, মাঙ্গান টু কলকাতা। দেখা যাক
এখনও প্রায় 290-300 কিলোমিটার মতো জার্নি করতে হবে। এই দেখো কিরকম ওভারটেক করে আসছে বেলাইন করে, এইগুলোকে নিয়েই সমস্যা। এরকম ধামড়া ধামড়া ট্রাক, ও ভগবান। ব্লগে থাকো সবাই, তোমাদের আপডেট দেবো কীভাবে কখন পৌঁছাচ্ছি বাড়িতে। আর যারা এখনও ফলো করোনি আমাকে ইনস্টাগ্রামে, দেখো ইনস্টাগ্রাম আইডিটা শো হচ্ছে, প্লিজ ইনস্টাগ্রামে ফলো করে না। ইনস্টাগ্রামে কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস দিচ্ছি, ইনফরমেটিভ রিলস দিচ্ছি সবচেয়ে বড় কথা। আর যারা ইউটিউব চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। অনেক এফর্ট লাগে ভিডিওগুলো বানাতে, অনেক কষ্ট করতে হয়, তার জন্য একটু অ্যাপ্রিসিয়েশনের খাতির একটুখানি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, ভুল ত্রুটি সব কিছু বলো। চলো, ফারাক্কা ব্যারাজ ক্রস করে গেলাম। এখান থেকে সোজা 90 কিলোমিটার দূরে আসবে বহরমপুর, মাঝে পড়বে অবশ্যই মোরগ্রাম থেকে তোমরা বোলপুর শান্তিনিকেতনের দিকে বেরিয়ে যেতে পারবে। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি, ফুয়েল আপটা করিয়ে নিই, যদিও রেঞ্জ 133 কিলোমিটার দেখাচ্ছে, তাও করিয়ে নিই, পেয়েছি, এখন দাঁড়িয়ে যাই। সেই আহিরন ব্রিজ, সন্ধ্যে 6:18, 453 কিলোমিটার কভার করে নিয়েছি। আরও গুগল বলছে তো 74 কিলোমিটার আমাকে রাইড করতে হবে, 6.5 ঘন্টা লাগবে বলছে। এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল রাত 1টা, এখন 6:19, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে সন্ধে হয়ে যাবে। সন্ধে 7:12, 512 কিলোমিটার কভার হয়ে গেছে। আর এখন যাচ্ছি বহরমপুর বাইপাস দিয়ে, উঠে পড়েছি বহরমপুর বাইপাসে। এখন সোজা রাস্তা, ওই দেখো বলতে বলতেই বাঁদরামো শুরু এই ট্রাকদের। যাই হোক, প্রচুর সতর্ক থাকতে হয় রাত্রিবেলা রাইডিংয়ের সময়। একটা ম্যাজিক দেখবে, একটা 1 2 3 গো। অন্ধকারটা দেখো শুধু খালি, এই দেখো অন্ধকার। ওরে বাবা, এবার আমি ফগ লাইটটা জ্বালাই। এই অবস্থা হাইওয়ের। কিলোমিটারের ট্রিপ 1 বলছে 601 কিলোমিটার কভার্ড ফর টুডে। মানে আমি নিজের রেকর্ড, এই ট্রিপে নিজের রেকর্ড নিজেই ভাঙলাম। কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম সোলো বাইক ট্রিপ করে, ননস্টপ একদিনে 600 কিলোমিটার এক্স্যাক্ট ছিল। আজকে মাঙ্গান থেকে, নর্থ সিকিম থেকে ফিরছি ডিরেক্ট কলকাতার দিকে, অলরেডি 601 কিলোমিটার হয়ে গেছে। তো 130 কিলোমিটার মতো আমাকে যেতে হবে, 126 কিলোমিটার টু বি এক্স্যাক্ট। তো ওইটাই আমার হবে সোলো সিঙ্গেল ডেতে ননস্টপ বাইক রাইডিংয়ের আমার নিজের রেকর্ড আর কি। বোর্ড বলছে কলকাতা 110, যেহেতু আমি হাওড়াতে থাকি আমাকে আরও 15-16 কিলোমিটার এক্সট্রা জার্নি করতে হবে। তো সময় এখন দেখাচ্ছে 12:30 নাগাদ আমি পৌঁছে যাবো। আস্তে আস্তে সময়টা করছি, যেহেতু আমি একদমই সেভাবে ব্রেক দিচ্ছি না এবং ননস্টপ চালাচ্ছি। তো চলো, কৃষ্ণনগর এখান থেকে বাঁ দিক চলে গেল, আমি চলে যাচ্ছি সোজা রানাঘাটের দিকে। এখন সময় হচ্ছে 9:06, আর আমরা 602 কিলোমিটার কভার করে নিলাম। ট্রাকটার অবস্থা দেখো, পিরামিডের মতো, এগুলো প্যাকাটি। বাপ রে বাপ, ওভারলোড কাকে বলে। পুলিশ যে কত টাকা নেবে এই ট্রাকটা তার ঠিক নেই। এই নীল সাদা আলোগুলো থেকে বুঝতেই পারছি আমি কলকাতায় এন্টার করে গেছি। তারপর যশোর রোডে জ্যাম ঠেলে এখন দমদমের উপর দিয়ে যাচ্ছে। এই বাঁ দিকে দমদমের রানওয়ে, এই মাত্র জাস্ট একটা ইন্ডিগোর প্লেন এইভাবে সুন্দরভাবে নামলো। আমি জাস্ট গোপ্রোটা অন করতে যাবো, তার আগেই বেরিয়ে গেল। তো যাই হোক, ওটা আসার সময় খুব ভালো একটা ফুটেজ পেয়েছিলাম। দিনের বেলা রাতের বেলা হয়তো অত বোঝাও যেত না। তো যাই হোক, এখান থেকে আর বাড়ি বেশি দূর নয়, ওই 30 কিলোমিটার মতো, 30 থেকে 33 কিলোমিটার মতো, 50 থেকে 55 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। 695 কিলোমিটার অলরেডি কভার হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 10:56। তো 12টার মধ্যে ঘরে ঢুকে যাব। চলো ফাইনালি তাহলে সেকেন্ড ব্রিজ ক্রস করে টোল ট্যাক্সে ক্রস করে নিলাম। তো যাই হোক, ট্রিপ শেষ। 720 কিলোমিটার হয়েছে। এখান থেকে আমার বাড়ি জাস্ট 1.5 কিলোমিটার, তো 722ই ধরলাম রাউন্ড ফিগারে। আমার করা ইন্ডিভিজুয়াল সোলো রাইডের সবচেয়ে হাইয়েস্ট ডিস্টেন্স আজকে কভার করলাম, টুয়ার্ডস মাঙ্গান থেকে শিলিগুড়ি। তো এমনিতেও ভিডিওটা বহুত বড় হয়ে গেছে, চলো এই ভিডিওটাকে আর এক্সটেন্ড করছি না। আর নর্থ সিকিম ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট করার জন্য একবার তো বলতেই হবে, ওয়ান লাইফ ওয়ান ড্রিম, ওয়েল ইজ জাস্ট দ্য বিগিনিং। টিল দেন, আমি দেবজ্যোতি সাইনিং অফ ফ্রম দিস ট্রাভেল সিরিজ। তো সবাই ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে একটা নতুন অ্যাডভেঞ্চারের নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বি হ্যাপি অ্যান্ড স্টে সেফ।